যুদ্ধের আতঙ্কের মাঝেই ঈদ ও নববর্ষ উদযাপন করছে ইরান। মোস্তফা খামেনি বলছেন, শত্রুরা পরাজিত হচ্ছে, জনগণের ঐক্য তাদেরকে দুর্বল করে দিয়েছে। ইরানের সামরিক অভিযান কমিয়ে আনার ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের তেল পরিবহনে নিষেধাজ্ঞা সাময়িক তুলে নিয়েছে আমেরিকা। এবার ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল বাহিনী। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইরান যুদ্ধের সব শেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। আমেরিকা ও ইসরায়েলের বোমা হামলার আতঙ্কের মাঝেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে ইরান। পবিত্র রমজানের মাঝে দেশটির সর্বোচ্চ নেতা সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে হারিয়েছে দেশটি। সেই ক্ষত মনে রেখেই পবিত্র ঈদ ও নতুন বছর উদযাপন করেছে ইরানিরা। এ এক অন্যরকম ঈদ ইরানিদের জন্য। যুদ্ধ শুরুর ৩ সপ্তাহের মাথায় ঈদুল ফিতর উদযাপন করছে দেশটি। তবে ঈদের সকালে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকায় 2টি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া রাজধানীর উত্তর পশ্চিমে অবস্থিত মাজানদারান প্রদেশের পার্বত্য অঞ্চল কেলারদস্ত এলাকাতেও আকাশে যুদ্ধ বিমান দেখা গেছে। একই সাথে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানায় স্থানীয় সূত্র। তবে এখন পর্যন্ত এসব বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এসব হামলার ভয় উপেক্ষা করে পবিত্র ঈদের নামাজ আদায় করতে ইরানের মসজিদগুলোতে ছিল মানুষের ঢল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানায়, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ইরানের মাশহাদে অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজারে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কাকতালীয়ভাবে পবিত্র ঈদুল ফিতরের দিনেই ইরান জুড়ে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজ। ইসলামী ও ফার্সি বর্ষপঞ্জিকার এমন যুগপথ মিলন বেশ বিরল ঘটনা। প্রতি বছর পরিবারকে সময় দেয়া, নতুন পথ চলা আর নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে আসে নওরোজ। তবে চলমান সংঘাতের জেরে এবার নওরোজ উদযাপন কিছুটা ম্লান। এদিকে পবিত্র ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে লিখিত শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশটির গণমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। এই দুই ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানান তিনি। বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছাও জানান মোস্তফা খামেনি। এ সময় জানুয়ারির সরকার বিরোধী বিক্ষোভকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে এটি দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন সৌর বছরকে জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর হিসেবে অভিহিত করেছেন মোস্তফা খামেনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চলমান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত হচ্ছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক লিখিত বার্তায় তিনি বলেছেন, দেশের মানুষের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে সেটাই শত্রুকে দুর্বল করে দিয়েছে। আমেরিকা ও ইসরায়েলকে প্রতিরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন মোস্তফা খামেনি। চলমান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত হচ্ছে বলে এক বার্তায় দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লিখিত বার্তায় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটি শত্রুকে দুর্বল করে দিয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও ইরানিরা একসঙ্গে দাঁড়িয়েছে। ইরান শত্রুদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আমেরিকা ও ইসরায়েলের হামলাকে ভয়াবহ ভুল হিসাব বলে উল্লেখ করে প্রতিরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দেন তিনি। মুসলিম দেশগুলোর সাথে বিভেদ সৃষ্টির কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা ইসলামী রাষ্ট্রগুলোর সাথে কোনো সংঘাত বা যুদ্ধ চাই না। তারা আমাদের ভাই। এই যে বিবাদটি দেখা দিয়েছে তা এক বিশ্বাসঘাতক শত্রুর কারণে ঘটেছে, যার কার্যকলাপ ও পদ্ধতি আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য সমস্যা তৈরি করেছে। তারা আজ পরাজিত হচ্ছে।
এদিকে ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল আবুল ফজল। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, এখন থেকে তোমাদের সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে পার্ক, বিনোদন ও পর্যটন কেন্দ্র কোথাও তোমাদের জন্য আর নিরাপদ নয়। ইসরায়েল ও আমেরিকার যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় সর্বশেষ ইরানের রেভলিউশনারি গার্ড IRGC এর মুখপাত্র জেনারেল আলী মাহমুদ নাইনি নিহত হয়েছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চলমান যুদ্ধ একটি কুটিল শত্রুর বিরুদ্ধে। তার দেশ মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ করতে চায় না। আঞ্চলিক ভ্রাতৃত্বের উপর জোর দিয়েছেন তিনি। নওরোজ নববর্ষ উপলক্ষে দেয়া এক বার্তায় মধ্যপ্রাচ্যে চলমান সংকটে ক্ষোভ, অসন্তোষ ও মতভেদ দূর করে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। Can move towards the development of nuclear weapons and mass destruction, or steer the process in that direction. আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো মুসলিম দেশের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা যুদ্ধ বা সংঘাত চাই না। আমরা সবাই ভাই ভাই। বর্তমানে যে অস্থিরতা আমরা দেখছি তা আসলে একটি কুটিল শত্রুর কাজ। তারা অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে এবং মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা প্রচার করছে যে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো নীতিতেই গণবিধ্বংসী অস্ত্র তৈরির স্থান নেই। মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার দায় আমাদের উপর চাপানোই তার লক্ষ্য। আসুন আমরা ঐক্য ও সহমর্মিতার মাধ্যমে আমাদের ইরানকে গড়ে তুলি। ইরানের সামরিক অভিযান কমিয়ে আনার কথা ভাবছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও ২৫০০ মেরিন সেনা মোতায়েন করেছে এবং যুদ্ধের খরচ মেটাতে কংগ্রেসের কাছে আরও বরাদ্দ চেয়েছে। আমেরিকা তার সামরিক উদ্দেশ্য পূরণের খুব কাছাকাছি বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সামরিক অভিযান বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন। এই কারণে ইরানের যুদ্ধে সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন তারা। শনিবার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বার্তা দেন, হরমুজ প্রণালীতে নিজেদের সুরক্ষায় বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর। এই পথ পারাপারে আমেরিকা প্রয়োজনে সাহায্য করবে বলেও জানান ট্রাম্প। আরও বলেন, ইরান তার বিমান, নৌ আর প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে। আমেরিকা লক্ষ্যের কাছাকাছি। ট্রাম্প আরও বলেন, আমেরিকা ছাড়া নেটো একটি কাগজে বাঘ। তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি। এমনকি নেটোকে কাপুরুষ বলেও মন্তব্য করেন তিনি। তবে যুদ্ধবিরতি যে শীঘ্রই শেষ হচ্ছে না তাও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। মাহমুদুল হাসান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের তেল পরিবহনের উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে আমেরিকা। জ্বালানি সংকট মোকাবেলায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা। এরই মধ্যে সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দিয়েছে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট। নিষেধাজ্ঞা শিথিলতার আওতায় বলা হয়েছে, শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যে তেল জাহাজে তোলা হয়েছে তা কেনা যাবে। এই ছাড়ের মেয়াদ থাকবে ১৯ এপ্রিল পর্যন্ত। আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দামে যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে কিউবা, নর্থ কোরিয়া ও ক্রিমিয়া অঞ্চলকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তেল সংকট সমাধানের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স বিজনেস নেটওয়ার্কের মর্নিংস উইথ মারিয়া অনুষ্ঠানে তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আমেরিকা, যার পরিমাণ প্রায় ১৪ কোটি ব্যারেল। স্কট বেসেন্ট আরও বলেন, মূলত আগামী ১০ থেকে ১৪ দিন
তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানের এই তেলই ব্যবহার করা হবে। একই সঙ্গে চলমান সামরিক অভিযানের মধ্যেও বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাবে আমেরিকা। তবে এই পদক্ষেপের ফলে ইরানের পক্ষে রাজস্ব আয় করা সহজ হবে না বলে জানান স্কট বেসেন্ট, কারণ ইরানের ওপর ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় দেশটির প্রবেশের সামর্থ্য সীমিত রাখতে সর্বোচ্চ চাপ বজায় রাখবে ওয়াশিংটন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধের 22তম দিনে ইরানের নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। তবে এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। এদিকে ভারত মহাসাগরে আমেরিকা ব্রিটেনের ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় হামলা চালিয়েছে ইরান। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তেহরানের ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাদের লক্ষ্য ব্যর্থ হয়। এদিকে ইরাকের বাগদাদে আমেরিকার ঘাঁটিতে সফল হামলার ঘটনা ঘটেছে। আবারও ইরানের নান্তাজ পরমাণু কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ইরানের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সিকে এই বিষয়ে জানানো হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এজেন্সি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলার পর পরমাণু কেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তবে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। এদিকে ইরানের রামসার শহরের একটি আবাসিক এলাকায় আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় একটি বাড়ি ধসে এক দম্পতি ও তাদের শিশু সন্তান নিহত হয়েছে। মাজান্দারান প্রদেশের গভর্নর মেহেদি ইউনেসি রোস্তামি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতের ওই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইরানের বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এভাবে মানুষ মেরে ইরানিদের মনোবল ধ্বংস করা যাবে না। এছাড়া ইরানের রাজধানী তেহরান এবং এর আশপাশের কারাজ, শাহরাক-ই মাহাল্লাতি, শাহরাক-ই পারদিস এবং শাহর-ই রে এলাকা লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের ৭৭তম ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত ৫৫টি অবস্থানে সফলভাবে আঘাত করেছে তারা। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোকেই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা ব্রিটেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 2টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে ওই হামলা শতভাগ প্রতিহত দাবি করেছে। ওই হামলার পর স্যান দিয়েগো ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আমেরিকার ভিক্টরি বেইজে। ইরানের যৌথ হামলা শুরুর পর থেকেই ওই ঘাঁটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে গিয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সংরক্ষিত এলাকা হওয়ায় ঘাঁটির কাছে যেতে পারেননি গণমাধ্যম কর্মীরা, ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু প্রকাশ করা যায়নি। এদিকে ইরানের ওপর চলমান হামলা আগামী কয়েকদিন আরও তীব্র হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। শনিবার এক বিবৃতিতে ক্যাটস বলেন, ওয়াশিংটন এবং তেল আভিভ ইরানের সন্ত্রাসী শাসকদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকান বাহিনীর হামলার তীব্রতা বহুগুণ বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে এই অভিযান চলবেই। আমরা ইরানি সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়ে যেতে, তাদের কমান্ডারদের হত্যা করতে এবং কৌশলগত ক্ষমতা গুড়িয়ে দিতে বদ্ধপরিকর। ইরানে 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 2 সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সিরিয়ায় সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই হামলাকে আগ্রাসন উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে রিয়াদ। সৌদির আহ্বানে একাত্মতা জানিয়েছে তুর্কি। শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের উপর হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা। দ্রুজদের সুরক্ষায় কাজ চালিয়ে যাবে বলেও জানায় ইসরায়েল কর্তৃপক্ষ। এদিকে শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করে ইসরায়েল যে নগ্ন আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এটি বন্ধ করতে হবে। গত বছরও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার সময় দেশটিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তখনও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার অজুহাত ছিল তাদের। ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট আঞ্চলিক সংঘাত থেকে সিরিয়া এখন পর্যন্ত নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে বৃহস্পতিবার আমেরিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোয়েদা প্রদেশের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 4 দ্রুজ যোদ্ধা। সংস্থাটি আরও জানায়, পরে সোয়েদা শহরের আবাসিক এলাকায় ইসরায়েল বোমাবর্ষণ করে। এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর ন্যাক্কারজনক হামলা হিসেবে নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম 20 দিনেই ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যয় দাঁড়িয়েছে প্রায় 640 কোটি আমেরিকান ডলারে। শুধু তাই নয়, ফুরিয়ে আসছে দেশটির আকাশপথের সুরক্ষা বা ইন্টারসেপ্টর মিসাইল। এদিকে বন্ধু রাষ্ট্রকে সহায়তা দিতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে আমেরিকারও। যুদ্ধের ময়দানে বারুদের চেয়েও এখন তীব্র হয়ে উঠেছে ডলারের হিসাব। ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধে ইসরায়েলের বিশাল আর্থিক ব্যয়ের হিসাব। যুদ্ধের প্রথম 20 দিনেই ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যয় দাঁড়িয়েছে 640 কোটি আমেরিকান ডলার। হারেৎজ বলছে, প্রতিদিন গড়ে 32 কোটি ডলার খরচ করছে ইসরায়েল। যে গতিতে অর্থ ফুরিয়ে যাচ্ছে তাতে যুদ্ধের জন্য বরাদ্দ করা মোট 12 বিলিয়ন ডলারের বাজেট কতদিন টিকবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী এখন সরকারের কাছে অতিরিক্ত অর্থ চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। সংকটের মুখে রয়েছে দেশটির সামরিক সরঞ্জামও। বিশেষ করে ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে তেল আবিবে। আনাদালু এজেন্সির তথ্যমতে জরুরি নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য গত রবিবার 825 মিলিয়ন ডলারের বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। ক্রমবর্ধমান এই ব্যয় সামলাতে ইসরায়েল 2026 সালের বাজেট পরিকল্পনা সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছে চ্যানেল 12। ইসরায়েলের এই বিপুল ব্যয়ের প্রভাব পড়েছে আমেরিকার ওপরও। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী এই সংঘাতে ওয়াশিংটন এরই মধ্যে ব্যয় করেছে 12 বিলিয়ন ডলার। পরিস্থিতি সামলাতে পেন্টাগন এখন কংগ্রেসের কাছে আরও 200 বিলিয়ন ডলারের একটি বিশাল সম্পূরক তহবিলের প্রস্তাব পাঠিয়েছে। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া আমেরিকা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 1300 মানুষের প্রাণহানি হয়েছে, যার মধ্যে রয়েছেন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার পররাষ্ট্রনীতিতে ইসরায়েলি লবির নজিরবিহীন প্রভাব এবার হোয়াইট হাউসের ভেতর থেকেই প্রকাশ পেল। দেশটির কাউন্টার টেরোরিজম সেন্টারের সদ্য সাবেক প্রধান জো কেন্ট জানিয়েছেন, তেল আবিবের চাপেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলপন্থী বিভিন্ন সংগঠন ও প্রেসিডেন্ট ঘনিষ্ঠ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে ইসরায়েল কিভাবে ওয়াশিংটনের নীতি নিয়ন্ত্রণ করছে সেই তথ্য উঠে এসেছে টিআরটি ওয়ার্ল্ডের অনুসন্ধানে। Mostly deployed to the Middle East, fighting the wars over there, and just seeing how our country had been lied to. আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সদ্য সাবেক প্রধান জো কেন্ট পদত্যাগপত্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তেল আবিবের ক্রমাগত চাপের মুখে ইরানে যৌথ হামলা চালাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। That the American people didn't have the full story, and our country did not have a vital national interest in this current fight. I said, hey, I in good conscience can't do this. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন এই অভিযোগের ফলে ইরান বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির ওপর ইসরায়েলের প্রভাব আরও একবার জনসম্মুখে প্রকাশিত হলো। এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড দাবি করেছে, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, দ্য ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস, দ্য জায়োনিস্ট অর্গানাইজেশন অফ আমেরিকা এবং ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের মতো সংস্থাগুলো শুধু যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করেছে তা নয়, তারা ইরানকে নেতিবাচকভাবে উপস্থাপনের পাশাপাশি তেহরানের সাথে সব ধরনের আমেরিকান প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগ করেছে। এছাড়া ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নে ইরানের সাবেক প্রেসিডেন্টদের প্রচেষ্টাও বাধাগ্রস্ত করেছে তারা।
2015 সালে ইরানের পরমাণু অস্ত্রের বিষয়ে আলোচনার সময় আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এইপেক কংগ্রেস সদস্যদের সাথে হাজার হাজার কর্মীর বৈঠকের আয়োজন করে তেহরানের ওপর শক্ত নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের পরমাণু কর্মসূচিকে বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে নীতিমালা প্রণয়নের জন্য চাপ প্রয়োগ করে। এর সরাসরি ফলাফল হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় দায়িত্ব নেয়ার পরই ইরানের সাথে পরমাণু বিষয়ক সব ধরনের আলোচনা বন্ধ করে দেন। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ইরানের সাথে এই যুদ্ধে জড়ানোর মাধ্যমে প্রমাণ হয় প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের মধ্যে অসংখ্য ইসরায়েলপন্থী রয়েছেন। তাদের মধ্যে ইসরায়েলি আমেরিকান চিকিৎসক এবং ব্যবসায়ী মিরিয়াম অ্যাডেলসন প্রধান ভূমিকা পালন করেছেন। ট্রাম্পের 2024 নির্বাচনের প্রচার তহবিলে মিরিয়াম একাই $104 মিলিয়ন দিয়েছেন। এর ফলে ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নির্ধারণে প্রশাসনের ওপর আরও যে কয়জনের প্রভাব রয়েছে তার মধ্যে অন্যতম প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। প্রশাসনের পদ্ধতিগত প্রথার বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে সম্পর্ক বজায় রেখেছেন তিনি। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কুশনার পরিবারের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইসরায়েলপন্থী কার্যক্রম পরিচালনার জন্য যে তহবিল রয়েছে তার বড় একটি অংশ পান বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলপন্থী নীতিমালা প্রণয়নে কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করা তার অন্যতম বিতর্কিত কর্মকাণ্ড। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইল্ডস এর আগে বেঞ্জামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচার দলে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, যার ফলে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের সাথে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন তিনি। বছরের পর বছর ধরে এই ব্যক্তিরা আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে ওয়াশিংটনকে এই যুদ্ধে অংশ নিতে বাধ্য করেছে বলে দাবি টিআরটি ওয়ার্ল্ডের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের সরাসরি প্রভাব এখন ইসরায়েলের জনজীবনে। তেল আবিবের সাধারণ মানুষ দিনের অধিকাংশ সময় পার করছে ভূগর্ভস্থ বাংকারে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা আর প্রতিনিয়ত সাইরেনের শব্দে নরক সদৃশ্য জীবন কাটাচ্ছে তেল আবিবের বাসিন্দারা। যুদ্ধের এই ভয়াবহতা সাধারণ ইসরায়েলিদের কতটা বিপর্যস্ত করছে তার এক অদ্ভুত আর করুণ চিত্র দেখা গেছে তেল আবিবের বোম শেল্টারগুলোতে। ইসরায়েলের তেল আবিবের একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং লট, যা বর্তমানে পাবলিক বোম শেল্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে সাদা বিয়ের গাউন পরে যোগব্যায়াম করছেন 34 বছর বয়সী মায়ান মারম। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোই এখন স্থানীয়দের প্রধান ভরসা। তেল আবিবের রাস্তায় যখন ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সাইরেন বাজে, তখন মারম নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন এই আন্ডারগ্রাউন্ড শেল্টারে। তবে তার পরনে থাকে বিয়ের সাজ। যুদ্ধের এই বিভীষিকার মাঝেই তিনি খুঁজছেন তার জীবনসঙ্গীকে। আমি যুদ্ধের এই সময়ে রাস্তায় বের হই নিজের জন্য বর খুঁজতে, তাই আমি নিরাপদ জায়গাগুলোতেই যাই। বর্তমান পরিস্থিতিতে একটি বোম শেল্টারে জীবনসঙ্গী খোঁজাটাই আমার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়। গত কয়েক দশকের ইসরায়েলি দখলদারিত্ব এবং সাম্প্রতিক যুদ্ধের বিস্তার মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ ইসরায়েলিদের ওপর। তেল আবিবের এই শেল্টারগুলোতে এখন অসংখ্য পরিবার তাঁবু খাটিয়ে বসবাস করছে। মায়ান মারম এই পরিস্থিতির মধ্যেই বিয়ের পোশাক পরে এক শেল্টার থেকে অন্য শেল্টারে ঘুরে বেড়াচ্ছেন। আমি তেল আবিবের সব ধরনের শেল্টারে ঘুরে বেড়াই। আমি মনে করি বিয়ের পোশাক খুব সুন্দর একটি জিনিস। কেন আমি বর পাওয়া পর্যন্ত অপেক্ষা করব? আমি আগেই অনুভব করতে চাই এটা পরলে কেমন লাগে। এটা আমাকে আনন্দ দেয়, বেঁচে থাকার ইচ্ছা জাগায়। ইসরায়েলি নাগরিকদের দৈনন্দিন রুটিন এখন সাইরেন এবং ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা দ্বারা নিয়ন্ত্রিত। ক্যাফেতে কফি অর্ডার করার মাঝেই সাইরেন বেজে উঠলে অন্যদের মতো মায়ানকেও দ্রুত ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে যেতে হয়। 12 বছর আগে একটি পারিবারিকভাবে ঠিক করা বিয়েতে তার বিচ্ছেদ হয়েছিল। তাই যুদ্ধের এই অনিশ্চিত সময়ে পছন্দের পোশাকে নিজেকে সাজিয়ে তিনি যেন এক নীরব প্রতিবাদ জানাচ্ছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী অবস্থান এবং আঞ্চলিক অস্থিরতা শেষ পর্যন্ত দেশটির সাধারণ জনগণের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলেছে। বোম শেল্টারে মায়ান মারমের এই উপস্থিতি মূলত যুদ্ধের কারণে বিপর্যস্ত জনজীবনের একটি খণ্ডচিত্র। যারা আমাকে দেখে পাগল ভাবছে বা ভাবছে এই মেয়েকে কে বিয়ে করবে, তাদের বলছি যে পুরুষ আমাকে দেখে ভয় পায় সে আমার জন্য নয়। আমি কাপুরুষ পছন্দ করি না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর নিয়ে।
আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।